প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2025-এ হিসাব বিজ্ঞান প্রথম পত্র যে এমসিকিউ প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই 25 সালের প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের যত এমসিকিউ এসেছিল সব এমসিকিউ সমাধান ক্লাসগুলো কিন্তু তুমি এই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। তো ওই ক্লাসগুলো করার জন্য এই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে করতে পারবে। তো আমরা আজকে আলোচনা করবো হলো ঢাকা বোর্ড 2025, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটি আমাদের সামনে আছে, নিম্নের কোনটি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী? তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে একটা প্রশ্ন আমাদের সামনে আছে। তো আমাদের হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে আগে জানতে হবে। হিসাব তথ্যের ব্যবহারকারী কত প্রকার? দুই প্রকার, তাই না? অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী এবং বাহ্যিক তথ্য ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী কাকে বলা হয়? যারা হিসাব তথ্যটা ব্যবসায়ের প্রয়োজনে ব্যবহার করে, তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। আর বাহ্যিক তথ্য ব্যবহারকারী কারা? যারা হিসাব তথ্যটা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, তারা হলো বাহ্যিক তথ্য ব্যবহারকারী। বুঝতে পারছো কথা? হিসাব তথ্যটা ব্যবহার করে যিনি প্রতিষ্ঠানের উন্নতির কথা চিন্তা করেন, প্রতিষ্ঠানের জন্য যিনি হিসাব তথ্য ব্যবহার করেন, তিনি হলেন অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। আর যিনি নিজের ব্যক্তিগত কারণে হিসাব তথ্য ব্যবহার করেন, তিনি হলেন বাহ্যিক তথ্য ব্যবহারকারী। তাহলে এখানে অপশনগুলো দেখো। প্রথমে বলা আছে ব্যবস্থাপক। তো একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যবস্থাপক থাকে, তাই না? ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক, এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপক থাকে। তো এই ব্যবস্থাপকরা কেন হিসাব তথ্য ব্যবহার করে একটু চিন্তা করো। একজন ক্রয় ব্যবস্থাপক, তার কাজ কি? প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করা, তাই না? তো উনি হিসাব তথ্যটা ব্যবহার করে যে প্রতিষ্ঠান কোন উৎস থেকে স্বল্প মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারে, তাই না? প্রতিষ্ঠানের স্বার্থের জন্য। বিক্রয় ব্যবস্থাপক কেন তথ্যটা ব্যবহার করে? যে প্রতিষ্ঠানের বিক্রিটা কিভাবে বাড়ানো যায়। উৎপাদন ব্যবস্থাপক কেন তথ্য ব্যবহার করে? কিভাবে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো যায়। তার মানে এই ব্যবস্থাপকরা যারা থাকেন, তারা প্রতিষ্ঠানের স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করে। আর যারা প্রতিষ্ঠানের স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করে, তারাই কি? অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। তাহলে এই ব্যবস্থাপক হলো অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। বুঝতে পারছো? বাকি অপশনগুলো আমরা একটু দেখি। বলা আছে পাওনাদার। পাওনাদার মানে কি? যে ব্যবসার কাছে টাকা পায়, তাই না? যিনি টাকা পায়, পাওনাদার, উনি কেন হিসাব তথ্যটা ব্যবহার করে? উনি হিসাব করে যে ব্যবসার আর্থিক অবস্থা যখন ভালো থাকে, তখন সে তার পাওনা টাকাটা পেয়ে যাবে, তাই না? এই জন্য তার ব্যক্তিগত প্রয়োজনে, তার পাওনা টাকা আদায়ের জন্য তিনি হিসাব তথ্যটা ব্যবহার করেন। বুঝতে পারছো কথা? এরপরে কি আছে বিনিয়োগকারী, অর্থাৎ যারা ব্যবসার শেয়ার ক্রয় করে, বিনিয়োগ করে, তারা হিসাব তথ্যটা কেন ব্যবহার করে? ব্যবসার থেকে তার প্রাপ্য লভ্যাংশটা বুঝে নেওয়ার জন্য। ব্যবসার যদি বেশি লাভ হয়, তাহলে বিনিয়োগকারী বেশি টাকা পাবে, অল্প লাভ হলে অল্প টাকা পাবে। তো তার লাভের টাকাটা বুঝে নেওয়ার জন্য বিনিয়োগকারী হিসাব তথ্যটা ব্যবহার করে। সর্বশেষ সরকার। তাহলে সরকার কেন হিসাব তথ্য ব্যবহার করে? একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে পরিমাণ লাভ হয়, মুনাফা হয়, সেটার উপর কিন্তু সরকারকে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, তাই না? সরকার ট্যাক্স আদায় করে। সরকার এই কি পরিমাণ লাভ হলো, এই তথ্যটা সরকার নেয় ট্যাক্সটা আদায় করার জন্য। বুঝতে পারছো কথা? তাহলে পাওনাদার, বিনিয়োগকারী, সরকারি তিনজনেই কিন্তু নিজের স্বার্থে হিসাব তথ্যটা ব্যবহার করে। এই জন্য এই তিনজন হলো বাহ্যিক ব্যবহারকারী। আর ব্যবস্থাপক প্রতিষ্ঠানের স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করে, এই জন্য ব্যবস্থাপক হলো অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। তাহলে এই প্রশ্নের উত্তর কোনটি হবে? ক নাম্বার। কোনটি হবে উত্তর? ক নাম্বার, ব্যবস্থাপক। বুঝতে পারছো কথা? আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্নে কি আছে। দেখো পরবর্তী প্রশ্নে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে হিসাব সমীকরণের কি পরিবর্তন ঘটে? তো হিসাব সমীকরণের উপর প্রভাব সংক্রান্ত একটি এমসিকিউ কিন্তু আছে। তো এই ধরনের এমসিকিউ কিন্তু প্রতি বছরই প্রায় পরীক্ষায় আসে। তো একটু মনোযোগ দিয়ে বুঝবে। দেখো এখানে এন্ট্রিটা কি আছে? ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, অর্থাৎ ধারে আমরা একটি পণ্য ক্রয় করেছিলাম, সেই পণ্যটা আমরা ফেরত প্রদান করেছি। এটা হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে? তো এই প্রভাবগুলো বের করতে গেলে আমরা প্রথমে লেনদেনটার জাবেদা করবো। তাহলে কি বলা আছে? ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, তার মানে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের জাবেদা কি? প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট, তাই না? প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমরা জাবেদা লিখলাম। এই জাবেদা থেকে আমরা প্রভাবটা বের করবো কিভাবে? দেখো, প্রদেয় কি হিসাব? দায় হিসাব। প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব কি হিসাব? দায় হিসাব। দায় ডেবিটে থাকলে কি হয়? দায় হ্রাস পায়। দায় ডেবিটে থাকলে কি? দায় হ্রাস পায়। তাহলে দায় হ্রাসটাকে আমরা কি লিখবো? এল হ্রাস। কারণ এল মানে কি? লাইবিলিটিস, বাংলায় বলে দায়। তাহলে প্রথম প্রভাবটা কি হলো? এল হ্রাস। এবার দেখো ক্রয় ফেরত। ক্রয় ফেরত কি হিসাব? বিপরীত ব্যয় হিসাব। মানে ক্রয় হলো ব্যয়, ক্রয় ফেরত হলো বিপরীত ব্যয়।
ক্রয় ফেরতের ফলে কি হয়, ক্রয়ের পরিমাণ কমে যায়, মানে ব্যয়টা কমে যায়। তাহলে ব্যয় কমে গেলে কি হয়, মালিকের টাকা বৃদ্ধি পায়। তাহলে মালিকের টাকাকে আমরা কি বলি, ও ই, ওনার্স ইকুইটি। তাহলে মালিকের টাকা কি হবে, ব্যয় কমে গেলে মালিকের টাকা বৃদ্ধি পাবে। তাহলে ও ই বৃদ্ধি। তাহলে প্রভাব কি হলো, এল হ্রাস ও ই বৃদ্ধি। দেখো অপশনের কোথায় আছে, গ নাম্বারে, এল হ্রাস ও ই বৃদ্ধি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, গ নাম্বার। কোনটা হবে সঠিক উত্তর, গ নাম্বার। বুঝতে পারছো কথা? পরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো পরের প্রশ্নে কি বলছে, সাধারণ সঞ্চিতি কোন শ্রেণীর হিসাব? হিসাবের শ্রেণীবিন্যাস সংক্রান্ত একটা প্রশ্ন। সাধারণ সঞ্চিতি এটা কোন ধরনের হিসাব, এটা হলো মালিকানা সত্ত্ব হিসাব, তাই না? সাধারণ সঞ্চিতি কি হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে উত্তর কোনটা হবে, দেখো এই যে গ নাম্বারে বলা আছে মালিকানা সত্ত্ব। তাহলে এই প্রশ্নের উত্তর মালিকানা সত্ত্ব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলছে, যখন কোনো লেনদেনের ফলে হিসাব সমীকরণের সম্পদ বৃদ্ধি পায় তখন কি ঘটতে পারে, একটি বহুপদী প্রশ্ন। তাহলে আমরা হিসাব সমীকরণটা লিখি, দেখো এ সমান সমান এল প্লাস ও ই। তাহলে প্রশ্নে বলছে হিসাব সমীকরণের সম্পদ যদি বৃদ্ধি পায়, তার মানে এ যদি বৃদ্ধি পায় তাহলে কি ঘটতে পারে। অপশনগুলো দেখি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেতে পারে। মালিকানা সত্ত্ব মানে কি, ও ই ধরলাম বৃদ্ধি পেল, তাহলে কি সমান সমান হয়, হ্যাঁ সমান সমান হয়। বাম পাশে সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডান পাশে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাহলে হিসাব সমীকরণ সমান আছে। তার মানে এটা কিন্তু সঠিক উত্তর হবে। বুঝতে পারছো? এরপরে দেখো দায় বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা দায় বাড়াই, দায় মানে কি, এল। এল যদি বাড়াই তাহলে দেখো কি হলো, হিসাব সমীকরণের বাম পাশে বৃদ্ধি পেলো, ডান পাশে বৃদ্ধি পেলো, তাহলে দুই পাশ সমান আছে। তার মানে এইটা উত্তর হতে পারে। ঠিক আছে, এটা উত্তর হবে আর কি। এরপরে কি বলছে দেখো, এ হ্রাস ও ই হ্রাস পায়। তার মানে এ যদি একবার বৃদ্ধি পায়, কি বলছে, এ যদি একবার বৃদ্ধি পায় তারপরে কি হবে, আরেকটা এ হ্রাস পাবে। এটাও কিন্তু হতে পারে, কারণ বাম পাশে বৃদ্ধি পেলো, বাম পাশে হ্রাস পেলো, তাহলে ডান পাশে কিন্তু কোনো প্রভাব পড়ে নাই, দুই পাশ সমান আছে। কিন্তু দেখো পাশে কি বলছে, ও ই হ্রাস পায়। তাহলে এ যদি বৃদ্ধি পায়, ও ই যদি হ্রাস পায়, তাহলে এটা কি সমান হলো, সমান কিন্তু হলো না। বাম পাশে দেখো সম্পদ বৃদ্ধি পেলো, মালিকানা সত্ত্ব কমে গেল, তাহলে দুই পাশে কিন্তু ব্যালেন্স থাকবে না। তার মানে এটা কিন্তু সঠিক উত্তর না। এটার প্রথম অংশ ঠিক আছে কিন্তু পরের অংশ কিন্তু ঠিক নাই। বুঝতে পারছো কথা? তাহলে সঠিক উত্তর কোনটা, এক আর দুই। এক আর দুই কোথায় আছে, অপশনের ক নাম্বারে। ক নাম্বারটা সঠিক উত্তর। বুঝতে পারছো? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় সময় পরীক্ষা আসে, একটু মনোযোগ দিয়ে বুঝবে, না বুঝতে পারলে বলবে অবশ্যই। আর তোমাদের অনেকের কাছে কিন্তু এই প্রশ্নটি আছে, 25 সালের প্রশ্ন অনেকের কাছে হয়তো আছে, বা টেস্ট পেপার দেখে যদি তোমরা ক্লাস করে থাকো টেস্ট পেপারের মধ্যেও আছে। তো ক্লাস করার সময় অবশ্যই বইটার সাথে নিয়ে বসবে, ঠিক আছে? টেস্ট পেপারের ওই প্রশ্নটা সাথে নিয়ে বসবে, প্রশ্ন দেখে দেখে করলে তুমি কিন্তু বুঝতে পারবে। বুঝতে পারছো না? দেখো 5 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি ক্রেতা তৈরি করে। কিছু হিসাবে দলিল কিন্তু দেওয়া আছে, তো দেখো কোনটা কে তৈরি করে, চালান কে তৈরি করে, বিক্রেতা তৈরি করে, তাই না? ক্যাশ মেমো বিক্রেতা তৈরি করে। ডেবিট নোট কেন তৈরি করা হয়, ক্রয় ফেরতের জন্য। ডেবিট নোটটি কেন তৈরি করা হয়, ক্রয় ফেরতের জন্য। আমরা পণ্য ক্রয় করেছিলাম, এখন সেটা যদি ফেরত দেয়, এই ফেরতের জন্য কি তৈরি করা হয়, ডেবিট নোট। তাহলে আমি ক্রয় করলাম, তার মানে আমি ক্রেতা। আমি যদি এখন পণ্যটা ফেরত দিই তাহলে আমি কি তৈরি করবো, ডেবিট নোট তৈরি করবো। কি তৈরি করবো, ডেবিট নোট। তাহলে ক্রেতা তো কোনটি তৈরি করবে, ডেবিট নোট তৈরি করবে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই যে আমাদের 4 নাম্বার প্রশ্ন যেটা ছিল, এটা আগে 4 নাম্বারটা, এখানে একটু দেখো 4 নাম্বারের এই অপশনটা একটু ভুল লেখা ছিল। এই অপশনটা তোমাদের বইয়ের সাথে মিল নেই। এখানে কিন্তু বলা ছিল অন্য একটি সম্পদ হ্রাস পাবে। কি বলা ছিল, অন্য একটি সম্পদ হ্রাস পাবে। তার মানে এ হ্রাস এইটুকু ছিল, এইটুকু কিন্তু ছিল না, এইটুকু টাইপিং এর সময় ভুলে লেখা হয়ে গেছে। তাহলে এইটুকু যদি না থাকে, আমরা কিন্তু প্রভাবের মধ্যে দেখেছি যে এটাও কিন্তু হতে পারে, একটি সম্পদ যদি বৃদ্ধি পায়, এ সমান সমান এল প্লাস ও ই। তাহলে একটি সম্পদ যদি বৃদ্ধি পায় আর একটি সম্পদ হ্রাস পেলো, এটাও কিন্তু হতে পারে, তাই না? কারণ দুইটা প্রভাবই বাম পাশে হলো, একটা বৃদ্ধি একটা হ্রাস, ফলাফল জিরো, এখানেও আছে জিরো। তাহলে এই তিনটাই কিন্তু সঠিক উত্তর হতে পারে। তাহলে উত্তর হবে কোনটা, 4 নাম্বারটা, ক খ গ। ঠিক আছে, অপশনের এইটুকু ভুল লেখার কারণে কিন্তু আমাদের আগের উত্তরটা আমরা ক বলেছিলাম। বুঝতে পারছো? এটা একটু খেয়াল রেখো। আচ্ছা পরের প্রশ্ন দেখো, 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন দেখো কি বলা আছে, কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ মানে কি, কোনটি তৈরি করলেও হয়, না তৈরি করলে হয়। ঐচ্ছিক ধাপ হলো কার্যপত্র। ঐচ্ছিক ধাপ কোনটি, কার্যপত্র। কার্যপত্র না তৈরি করলেও হয়, বাকিগুলো কিন্তু তৈরি করতেই হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি হিসাবের পাকা বই। কোনটিকে পাকা বই বলা হয়, অনেকবার পড়েছে, এসএসসিতেও পড়েছে, ইন্টারও পড়েছে, খতিয়ান। খতিয়ানকে বলা হয় পাকা বই। বুঝতে পারছো কথা? এরপর দেখো ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন। কে প্রস্তুত করেন, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় ব্যাংকের সাথে আমানতকারীর হিসাবটা মিলানোর জন্য। এটা কে প্রস্তুত করে, আমানতকারী প্রস্তুত করে। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আমানতকারী প্রস্তুত করে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো মতো পড়বে, বারবারই পরীক্ষা এসেছে। এরপর দেখো
অফিসে ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হচ্ছে। দেখো আমরা আসবাবপত্র ক্রয় করছি, তাই না? আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ক্রয় করলে আমার কিন্তু আসবাবপত্র ডেবিট হওয়ার কথা। এই আসবাবপত্র হলো একটা সম্পদ, সম্পদ ডেবিট হওয়ার কথা। এই সম্পদের পরিবর্তে আমি কি করছি? ক্রয় হিসাবে ডেবিট করছি। তার মানে ক্রয় কি? ব্যয়। ক্রয় কি হিসাব? ব্যয় হিসাব। সম্পদটাকে আমি ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ করছি। এটাকে কোন ধরনের ভুল বলে? এটা হলো নীতিগত ভুল। একটা মুনাফা জাতীয় লেনদেন, এই যে দেখো সম্পদ ক্রয়, এটা ছিল মূলধন জাতীয় লেনদেন, তাই না? এই সম্পদটাকে আমি মুনাফা জাতীয় লেনদেন মানে ব্যয়ের মধ্যে লিখে ফেলছি, এটাকে বলে নীতিগত ভুল। একটা মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় হিসেবে লেখা হয়, মূলধন জাতীয় লেনদেনকে যদি মুনাফা জাতীয় হিসেবে লেখা হয়, তাহলে এটাকে বলা হয় নীতিগত ভুল। বুঝতে পারছো কথা? তাহলে এই প্রশ্নের উত্তর হবে নীতিগত ভুল। ঠিক আছে? 10 নম্বর প্রশ্নটা দেখো, উত্তোলন কার্যপত্রের কোথায় দেখানো হয়? দেখো উত্তোলন কার্যপত্রের অঙ্কে কোথায় আমরা দেখাই? তো কার্যপত্রে কিন্তু আমাদের বিশদ আয় বিবরণের একটা ঘর থাকে। এখানে আমরা সম্পদগুলো দেখাই ডেবিট পাশে, সরি আয়গুলো দেখাই এই ক্রেডিট পাশে, ব্যয়গুলো দেখাই ডেবিট পাশে। বিশদ আয় বিবরণের কার্যপত্রের প্রথমে তো রেওয়া মিলের ঘর থাকে, এখানে আমরা জাস্ট রেওয়া মিল লিখি, এরপরে সমন্বয় জাবেদা লিখলাম, সমন্বিত রেওয়া মিল লিখলাম। এরপরে যে আয় বিবরণীর ঘর থাকে, এখানে ডেবিট পাশে আমরা কি লিখি? ব্যয়গুলো লিখি, আর ক্রেডিট পাশে লিখি আয়গুলো। এরপরে আর্থিক অবস্থার বিবরণীর একটা ঘর থাকে, সেখানে ডেবিট পাশে লিখি সম্পদগুলো, ক্রেডিট পাশে লিখি দায়গুলো। এখন উত্তোলন তো মালিকানা সত্ত্ব হিসাব, তাহলে এটা আমরা কোথায় লিখবো? এটাকে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে লিখি। কেন লিখি? কারণ এই উত্তোলন করলে কি করতে হয়? মূলধন থেকে বিয়োগ করতে হয়, তাই না? মূলধন থেকে উত্তোলনটা বিয়োগ করতে হয়। এখন মূলধনটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে লিখি, এই জন্য এই ক্রেডিট থেকে বিয়োগ করার জন্য এই উত্তোলনটাকে আমরা ডেবিট পাশে লিখি। বুঝতে পারছো কথা? তাহলে উত্তর কি হবে? আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে। দেখি কোথায় আছে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট, তার মানে গ নাম্বারটা সঠিক। বুঝতে পারছো কথা? পরের প্রশ্ন দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকটি পরে 11-12 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো উদ্দীপক কি আছে? সেলিম ট্রেডার্স 1 জুলাই 2023 তারিখে 90,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে এবং সংস্থাপন ব্যয় বাবদ 10,000 টাকা ব্যয় করে। অনুমান করা যায় মেশিনটির আয়ুষ্কাল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করে। তাহলে উদ্দীপক থেকে আমরা কি জানতে পারলাম? একটা মেশিন তারা 90,000 টাকা ক্রয় করছে, সংস্থাপন ব্যয় 10,000। তাহলে মেশিনের অর্জন মূল্য কত? 1 লক্ষ টাকা। আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। এখন দেখি প্রশ্নে কি বলছে। 11 নম্বর প্রশ্ন বলছে সরলরৈখিক পদ্ধতিতে 2024 সালের অবচয় কত টাকা হবে? তাহলে অঙ্ক দেখো, অঙ্কে সে 23 সালের জুলাইতে ক্রয় করছে, অবচয় বের করতে বলছে 24 সালের। তাহলে 24 সালে কিন্তু পুরো বছরই মেশিনটা ব্যবহার করছে, তাহলে 1 বছরের অবচয় কিভাবে বের করবো? দেখো আমাদের অর্জন মূল্য কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। মনে আছে অর্জন মূল্য কত ছিল? 1 লক্ষ টাকা। এই যে দেখো 90,000 টাকা ছিল ক্রয় মূল্য, 10,000 টাকা সংস্থাপন ব্যয়, তাহলে অর্জন মূল্য আমার 1 লক্ষ টাকা। ক্লিয়ার এইটুকু? সরলরৈখিক করার নিয়ম কি? অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। ভগ্নাবশেষ মূল্য কত টাকা ছিল? 20,000 টাকা। তাহলে বিয়োগ করলাম 20,000 টাকা। এটাকে ভাগ করবো কি দ্বারা? আয়ুষ্কাল দ্বারা। আয়ুষ্কাল কত বছর আছে খেয়াল করো, আয়ুষ্কাল আছে 10 বছর। ভাগ করলাম 10 দ্বারা, তাহলে কত হয়? 8,000 টাকা। কত হলো? 8,000 টাকা। বুঝতে পারছো? 8,000 টাকা হলো 1 বছরের অবচয়। এখন কত সালের অবচয় বলছে? 24 সাল। মেশিন ক্রয় করছি 23 সালে, তাহলে 23 সালে যদি মেশিন ক্রয় করি, 24 সালে তো আমি পুরো 1 বছরই ব্যবহার করছি, তার মানে 1 বছরের অবচয় হবে। তাহলে 1 বছরের অবচয় কত টাকা? 8,000 টাকা। তাহলে সঠিক উত্তর হবে 8,000 টাকা। বুঝতে পারছো কথা? এবার দেখো পরের 12 নম্বরে কি বলছে, ক্রমহ্রাসমানদের পদ্ধতিতে 23 সালের অবচয় কত টাকা হবে? এবার দেখো বলছে ক্রমহ্রাসমান 23 সালের অবচয়। তাহলে আমরা অবচয়ের হারটা আগে নির্ণয় করি। ক্রমহ্রাসমানের অবচয়ের হার নির্ণয়ের সূত্র কি? 100 ভাগ আয়ুষ্কাল, তাই না? আয়ুষ্কাল ইন্টু 2, এরপরে পার্সেন্ট। তাহলে দেখো আয়ুষ্কাল কত বছর ছিল? 10 বছর। তাহলে 100 ভাগ 10 ইন্টু 2, তাহলে কত পার্সেন্ট হয়? 20%। বুঝতে পারছো? তাহলে অবচয় কত পার্সেন্ট? 20%। আচ্ছা, অবচয় হলো 20%। এইবার দেখো মেশিনের মূল্য কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। অর্জন মূল্য 1 লক্ষ টাকাকে আমরা বের করলাম না? ক্রয় মূল্য 90,000, সংস্থাপন ব্যয় 10,000, তাহলে অর্জন মূল্য 1 লক্ষ টাকা। এখন ক্রমহ্রাসমান জেরে কিন্তু অবচয় করার সময় ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না, তাহলে এখান থেকে আমরা 20,000 টাকা বাদ দিব না। এই 1 লক্ষ টাকাই আমার অবচয়যোগ্য মূল্য। এটার কত পার্সেন্ট অবচয়? 20% অবচয়। তাহলে 1 লক্ষ টাকার 20% কত হয়? 20,000 টাকা। বুঝতে পারছো? 20,000 টাকা। কত সালের অপচয় বের করতে বলছেন? 23 সালের। এখন মেশিনটা আমরা ক্রয় করছিলাম কবে? 23 সালের 1 জুলাই। তাহলে জুলাইতে যদি ক্রয় করি 1 জুলাই, তাহলে জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, 6 মাসের অবচয় ধরা লাগবে, তাই না? 6 মাসের অবচয়। তাহলে 1 বছর অবচয় কত? 20,000 টাকা। তাহলে 6 মাসের বের করতে হলে কি করতে হবে? 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ। তাহলে উত্তর কত আসবে? 10,000 টাকা। তাহলে আমার 2023 সালে ক্রমহ্রাসমান অবচয় কত হবে? 10,000 টাকা। দেখো 10,000 কোথায়? অপশনের গ নাম্বার। বুঝতে পারছো? না বুঝলে কিন্তু কমেন্টস অবশ্যই বলবে। ঠিক আছে?
এরপর দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বরে কি বলছে, নিচের কোনটি রেওমিলের ক্রেডিট পাশে বসে? আচ্ছা, তো রেওমিলের ক্রেডিট পাশে কোনগুলো বসে? আয়, দায়, মূলধন, তাই না? তাহলে দেখো, প্রাপ্য কমিশন কি হিসাব? সম্পদ। তাহলে সম্পদ কোথায় বসে? ডেবিটে, তাহলে এটা বুঝবে ডেবিটে। অনুপার্জিত সেবায়, অনুপার্জিত মানে কি? যেটা আমরা এখন উপার্জন করি নাই, তাহলে অনুপার্জিত সেবায় এটা আমার কি হিসাব? দায়ের হিসাব। দায়টা কোথায় বসে? রেওমিলের ক্রেডিট পাশে। তাহলে উত্তর কোনটা হবে? খ নাম্বার। বুঝতে পারছো? বাকিগুলো একটু বুঝে নাও। প্রাপ্য সুদ, প্রাপ্য মানে কি? যে সুদটা আমি পাবো, এটা আমার সম্পদ হিসাব। সম্পদ কোথায় বসে? ডেবিটে। দেনাদারের সম্পদ হিসাব জানো কোথায় বসে? ডেবিটে। তাহলে কোনটা রেওমিলের ক্রেডিট পাশে বসবে? অনুপার্জিত সেবায়। পরের প্রশ্ন দেখো, সমাপনী জাবেদার পর কোন হিসাবের যে শূন্য হবে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সমাপনী জাবেদার মাধ্যমে কি করা হয়? দেখো, সমাপনী জাবেদার মাধ্যমে অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এখন অস্থায়ী হিসাব কোনগুলো? আয়, ব্যয়, উত্তোলন, মুনাফা বা ক্ষতি, নাকি? এটা এগুলো অস্থায়ী হিসাব। এই হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে বন্ধ করে দিলে এগুলোর ব্যালেন্স জিরো চলে আসে। তাহলে আমাদের এই চারটার মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই আমাদের উত্তর হবে। তো দেখো কি আছে, বিমা সেলামের কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে ব্যয়টা বন্ধ করা হয়, তাহলে বিমা সেলামের ব্যালেন্সটা জিরো হয়ে যাবে, যেহেতু বন্ধ করে দিবে। দেখো বাকিগুলো কেন হবে না? এই যে বলছে অগ্রিম ভাড়া কি হিসাব? সম্পদ। এখানে তো সম্পদ নাই, সম্পদ তো স্থায়ী হিসাব। এই যে এ সমান সমান এল প্লাস ও ই, এখানে যেগুলো আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো হলো স্থায়ী হিসাব। আর অস্থায়ী হিসাব কোনগুলো? এটাকে যদি আমরা বর্ধিত করে লিখি, এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি লিখলে আমরা, যে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, এই যে এই চারটা হলো অস্থায়ী হিসাব। ঠিক আছে? রেভিনিউ, আয়, এক্সপেন্স, ব্যয়, ডিটা ড্রয়িং, আর এই যে মুনাফা বা নিট করি, কারণ এটা মালিকানা সূত্র বৃদ্ধি করে। বুঝতে পারছো কথা? তারপর দেখো বকেয়া বেতন লেখা আছে। বকেয়া বেতন কি হিসাব? দায় হিসাব। তাহলে দায় তো আমাদের স্থায়ী হিসাব, এল এর মধ্যে আছে, এটা আসবে না। পুঞ্জীভূত অবস্থায় দায় হিসাব, এটা আসবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? বিমা সেলানি, কারণ এটা হলো ব্যয় হিসাব। মনে রাখবে, সমাপনী জাবেদার মাধ্যমে আয়, ব্যয়, উত্তোলন এবং নিট মুনাফা বা নিট ক্ষতিকে বন্ধ করা হয়। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালের শেষ বছরে বিবেচনা করা হয়? অর্থাৎ কোন পদ্ধতিতে অবচয় ধরার সময় শেষ বছরে ভগ্নাবশেষ মূল্যটাকে বিবেচনা করা হয়? এটা করা হয় ক্রমহ্রাসমান জেরে। যখন আমরা ক্রমহ্রাসমান জেরে অবচয় সারণী তৈরি করি, যখন আমরা ক্রমহ্রাসমান জেরে অবচয় সারণী তৈরি করি, আমরা কি করি? শেষের বছর, ধরো বলা আছে মেশিনটির আয়ুষ্কাল 4 বছর, আবার 4 বছরের অবচয় সারণী আমাকে করতে বলছে, তাহলে শেষের বছরে আমরা কি করি? প্রারম্ভিক মূল্য থেকে প্রারম্ভিক মূল্যদের ঘরে লিখি, অবচয়ের হারও লিখলাম। অবচয়টা কিন্তু আমরা নির্ণয় করি না, অবচয়টা কি করি? আগে আমরা সমাপনী যে মূল্য আছে এখানে ভগ্নাবশেষ মূল্যটা লিখি, এরপরে প্রারম্ভিক মূল্য থেকে এই ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করি, তাহলেই কিন্তু অবচয়টা হয়। বুঝতে পারছো কথা? তাহলে আমাদের সম্পদের ভগ্নাবশেষ মূল্যটা আয়ুষ্কালের শেষ বছর বিবেচনা করা হয় কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। বুঝতে পারছো কথা? তাহলে উত্তর হবে ক্রমহ্রাসমান জের। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো কি বলা আছে উদ্দীপকে, রাসেল টেলার্স 2024 সালের 5 মার্চ তারিখে 4/10 and 30 বা নেট 30 এই শর্তে 40,000 টাকা মূল্যের পণ্য 25% বার্তায় ক্রয় করে। আর কিছু আছে কিনা? আর কিছু নেই। আচ্ছা, তাহলে এখন প্রশ্নে কি আছে দেখিস। বলছে রাসেল টেলার্স বিক্রেতাকে 15 মার্চ তারিখে কত টাকা প্রদান করবেন? তাহলে উদ্দীপকটা আবার পড়ো। রাসেল টেলার্স 5 মার্চ তারিখে 4/10 এই শর্তে 40,000 টাকার পণ্য 25% বার্তায় ক্রয় করছে। তাহলে দেখো, পণ্য ক্রয় করলো 40,000, বার্তা কত পার্সেন্ট ছিল? 25%। তাহলে 40,000-এর 25% আগে করো। 40,000-এর 25% হলো 10,000। বার্তা মানে কি? ছাড়। 40,000 টাকার পণ্য সে ক্রয় করলো, 10,000 টাকা ছাড় পেল। তাহলে তাকে টাকা পরিশোধ করতে হবে কত? 30,000। কত টাকা পরিশোধ করতে হবে? 30,000 টাকা পরিশোধ করতে হবে। এই যে প্রশ্ন, 30,000 টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে? এবার সে পরিশোধ করছে কবে? 15 মার্চ। আর ক্রয় করছিল কত তারিখে? 5 মার্চ। শর্ত ছিল 4/10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে 4% বার্তা পাবে। তাহলে 5 তারিখে যদি ক্রয় করে 10 দিন কবে হয়? 15 তারিখ। সে তো 15 তারিখেই পরিশোধ করছে। বুঝতে পারছো কথা? তার মানে কি? সে 4% বার্তা পাবে, 4% বার্তা পাবে। 4% করি আমরা, 30,000-এর 4% কত হয়? 30,000-এর 4% তাহলে হয় হলো 1200 টাকা। কত টাকা হয়? 1200 টাকা। তাহলে বার্তা মানে কি? ছাড় পাওয়া। ক্রয় করলো 30,000 টাকা, 1200 টাকা ছাড় পাবে। তাহলে উত্তর কত হবে? 28,800 টাকা। 28,800 টাকা সে পরিশোধ করবে। বুঝতে পারছো?
আবার একটু খেয়াল করো, সে প্রথমে ক্রয় করলো কত টাকার? 40,000। কিভাবে ক্রয় করছে? 25% বার্তায়। তাহলে 40,000-এর 25% 10,000 টাকা। বার্তা মানে কি? ছাড়। তাহলে 40,000 টাকা ক্রয় করলো, 10,000 টাকা বার্তা পেলো, মানে ছাড় পেলো। তাহলে তাকে টাকা পরিশোধ করতে হবে কত? 30,000। এই 30,000 পরিশোধ করার জন্য আবার শর্ত দেওয়া হয়েছে 4/10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে এই 30,000-এর উপর আবার সে 4% ছাড় পাবে। তাহলে 30,000-এর 4% কত? 1,200 টাকা। সে 10 দিনের মধ্যে পরিশোধ করছে, তাহলে 30,000 থেকে 1,200 ছাড় পাইলো, কত টাকা হলো? 28,800 টাকা। বুঝতে পারছো কথা? তাহলে উত্তর হবে 28,800 টাকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। রাসেল ট্রেডার্স বিক্রেতাকে 4 এপ্রিল তারিখে কত টাকা প্রদান করবেন? 4 এপ্রিল তারিখে বলা হয়েছে। আচ্ছা, আমরা দেখি। রাসেল ট্রেডার্স বিক্রেতাকে 4 এপ্রিল তারিখে, তাহলে এখানে কি বলা আছে দেখো, 5 মার্চ সে ক্রয় করছে, মার্চের 5 তারিখে। আর এখানে সে যদি এপ্রিল মাসে পরিশোধ করে, 10 দিন হইলো? হয় না, কিন্তু 10 দিনের বেশি হয়ে গেছে। তাহলে 10 দিনের বেশি হলে সে কিন্তু আর বার্তা পাবে না। নগদ বার্তা যেটা ছিল, এই যে 4% বার্তা, 4% বার্তা, এটা কিন্তু আর পাবে না। তো এটা না পারে সে কত টাকা পরিশোধ করবে? আগে আমরা বের করছি 30,000 টাকা, কারণ 40,000 টাকা ক্রয় করছে, 40,000-এর 25% তখন সে শুধু বার্তা পাবে। তাহলে 40,000-এর 25% কত? 10,000 টাকা। এইটুকু বার্তায় সে পাবে, এই 4% কিন্তু আর পাবে না। তাহলে কত টাকা তখন পরিশোধ করা লাগবে? 30,000 টাকা পরিশোধ করা লাগবে। বুঝতে পারছো কথা? পরেরটা দেখো। সম্পদের অবচয় ধার্যের অত্যাবশ্যকীয় বিবেচ্য বিষয় কোনটি? অর্থাৎ সম্পদের অবচয় ধরার সময় কোনটা অবশ্যই বিবেচনা করতে হয়? দেখো বলছে সম্পদের মোট মূল্য তো লাগবেই। তুমি সরলরৈখিক অবচয় ধরার ক্রমহ্রাসমান অবচয় ধরো, মোট মূল্য লাগবেই। আনুমানিক আয়ুষ্কাল, অবচয়ের হার নির্ণয় করতে তোমার আয়ুষ্কাল লাগবেই। সম্পদের ভগ্নাবশেষ মূল্য আছে, ভগ্নাবশেষ মূল্যটা ক্রমহ্রাসমানে অবচয় ধরার সময় কিন্তু প্রয়োজন হয় না, হয় সরলরৈখিক প্রয়োজন হয়, ক্রমহ্রাসমানে প্রয়োজন হয় না। এখানে বলছে অত্যাবশ্যকীয়, মানে সব সময় লাগবে। তাহলে ভগ্নাবশেষ তো সবসময় লাগে না, এই জন্য উত্তর হবে কোনটা? 1 আর 2। কোথায় আছে? অপশনের ক নাম্বারে। বুঝতে পারছো কথা? পরের প্রশ্ন দেখো, 19 নাম্বার। জাহান ট্রেডার্স 1 জুলাই 2024 তারিখে অফিসে ব্যবহারের জন্য 15% ভ্যাট সহ 69,000 টাকার একটি আসবাবপত্র ক্রয় করে এবং বহন খরচ বাবদ 1,000 টাকা প্রদান করে। জাহান ট্রেডার্সের আসবাবপত্র হিসাবে কত টাকা ডেবিট করতে হবে? দেখো, আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, তাই না? একটা স্থায়ী সম্পদের জন্য আমরা যত খরচ করি সবই কিন্তু আসবাবপত্র হিসাবে লিখতে হয়। তো এই যে এখানে বলা আছে ভ্যাট সহ, এই ভ্যাটটা কিন্তু আমরা আলাদা করে হিসাবভুক্ত করব না, কারণ এই আসবাবপত্রটা কিন্তু আমরা কি করব? আমরা আসবাবপত্রটা অফিসেই ব্যবহার করবো, আর আসবাবপত্র বিক্রি করবো না। তো যে জিনিসটা আমরা নিজেরাই বিক্রি করবো না, নিজেরা ব্যবহার করবো, ওই জিনিসের কিন্তু আলাদা করে ভ্যাট ধরতে হবে না। তাহলে এখানে ভ্যাট সহ দাম কত টাকা আছে? 69,000 টাকা। এই টাকাটা হবে। আর আসবাবপত্রের জন্য বহন খরচ কত টাকা? 1,000 টাকা। এটাও যোগ করা লাগবে। তাহলে আসবাবপত্র বাবদ মোট লিখবো আমরা 70,000 টাকা। কত টাকা লেখা লাগবে? 70,000। এটা অপশনে ক নম্বর। বুঝতে পারতো কথা? দেখো, পরের প্রশ্নে বলা আছে উদ্দীপকটি পড়ে এবং 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। তো এই উদ্দীপকে একটি আংশিক রেওয়ামিল দেওয়া আছে এবং কিছু সমন্বয় বলা আছে। তো রেওয়ামিলে বলা আছে প্রাপ্য হিসাবে 61,000, কুড়িন 2,000 টাকা, কুড়িন সত্যি 3500 টাকা। সমন্বয় কি বলা আছে খেয়াল করো, প্রাপ্য হিসাবে 1,000 টাকা আদায়যোগ্য নয় এবং কুড়িন সঞ্চিতি 5,000 টাকায় উন্নীত করতে হবে। তো এইখানে এই সমন্বয় লেখাটা একটু ভুল আছে। এটা হবে যে কুড়িন সঞ্চিতি 5,000 টাকা রাখতে হবে। ঠিক আছে, এটাই হবে। তাহলে দেখো প্রশ্নে কি বলা আছে আমাদের, বিশদ আয় বিবরণীতে কুড়িন খরচ কত টাকা ধার্য করতে হবে। তাহলে বিশদ আয় বিবরণীতে কুড়িন খরচটা কিভাবে লেখে দেখো। বিশদ আয় বিবরণীতে আমাদের কুড়িন খরচটা লেখার নিয়ম কি? প্রথমে লিখতে হয় রেওমিলের কুড়িনটা। তো রেওমিলের কুড়িনটাকে আমরা কি বলি? পুরাতন কুড়ি। তাহলে প্রথমে লিখলাম পুরাতন কুড়ি, পুরাতন কুড়ি। দেখো রেওমিলে কত টাকা আছে? পুরাতন কুড়ি 2,000 টাকা। তাহলে প্রথমে পুরাতন কুড়ি 2,000 টাকা লিখলাম। এরপরে লিখতে হবে সমন্বয়ের কুড়ি। সমন্বয় কি বলা আছে? প্রাপ্য হিসাবে 1,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এটা হলো যোগ নতুন কুড়ি। প্রাপ্য হিসাবে আদায়যোগ্য, এটা কি বলে? নতুন কুড়ি। সমন্বয়ের গুলোকে বলে নতুন, রেওমিলের গুলোকে বলে পুরাতন। এরপরে দেখো বলা আছে কুড়ি সঞ্চিতি কত রাখতে হবে? 5,000 টাকা রাখতে হবে। তাহলে আমরা লিখলাম যোগ নতুন কুড়ি সঞ্চিতি 5,000 টাকা। বুঝতে পারছো কথা? আচ্ছা, এরপর এখান থেকে কি করতে হবে? রেওমিলের কুড়িন সঞ্চিতি বাদ দিতে হবে। রেওমিলের কুড়িন সঞ্চিতি কত আছে? 3500 টাকা। এটাকে বলে পুরাতন কুড়িন সঞ্চিতি। লিখলাম বা পুরাতন কুড়িন সঞ্চিতি কত টাকা ছিল? 3500 টাকা। 3500 টাকা। এবার ক্যালকুলেশন করে 3,000, 8,000, 8,000 থেকে 3500 বাদ দিলে 4,500 টাকা। তাহলে উত্তর কোনটা হবে? 4,500 টাকা। বুঝতে পারছো কথা? উত্তর হবে 4,500 টাকা। ঠিক আছে, পরের প্রশ্নে কি আছে দেখো। পরের প্রশ্ন 21 নাম্বার। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবে কত টাকা প্রদর্শিত হবে? তো আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কিভাবে দেখাইতে হয়? এই যে প্রাপ্য হিসাবে 61,000 টাকা আছে, এইখান থেকে
সমন্বয়ের যে কুরিন এবং কুরিন সন্ধি আছে এটা বাদ দিতে হবে। তাহলে প্রাপ্য হিসাবে 61,000, সমন্বয় কুরিন কত আছে 1,000, বাদ দেওয়া কত হয় 60,000, কুরিন সঞ্চিত আছে 5,000, বাদ দিলে কত হয় 55,000। তাহলে উত্তর কত হবে 55,000 টাকা। বুঝতে পারছো উত্তর কত হবে 55,000 টাকা। প্রাপ্য হিসাব ছিল 61,000 নাকি 61,000। এখান থেকে নতুন কুরিন মানে যেটা সমন্বয় আছে 1,000 এটা বাদ দিবা, আর নতুন কুরিন সঞ্চিতি বাদ দিবা, তাইলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে 55,000 টাকা। বুঝতে পারছো কথা? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাকিতে পণ্য ক্রয় করা হলে কি হয়? বাকিতে পণ্য ক্রয় করা হলে কি হয়? এই যে বলা আছে সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি, তার মানে কিন্তু টেবুলার ছকের মতোই। তাহলে টেবুলার ছক করতে গেলে কি জাবেদা করো প্রথমে, বাকিতে পণ্য ক্রয়, তাহলে জাবেদা কি ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এইবার প্রভাব দেখো, ক্রয়কৃত হিসাব, ব্যয় হিসাব, ব্যয় হলে কি হয় মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যে বলা আছে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে এটা সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব দায় হিসাব, দায় ক্রেডিটে থাকলে কি হয় দায় বৃদ্ধি পায়, তাহলে দায় বৃদ্ধি পায়, এটাও সঠিক উত্তর। সম্পদ হ্রাস, সেটা কিন্তু সঠিক উত্তর নয়। তাহলে সঠিক উত্তর কোনটা 2, 3 কোথায় আছে অপশনে গ নাম্বার। বুঝতে পারছো কথা? তাহলে গ নাম্বারটা উত্তর। পরের প্রশ্ন দেখো, অগ্রিম খরচ, অগ্রিম খরচ কি হিসাব? কোন খরচ যদি অগ্রিম হয় তাহলে সেটা চলতি সম্পদ হয়, কি হয় চলতি সম্পদ হয়, তাহলে উত্তর হবে সম্পদ হিসাব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2024 সালে 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় 1,18,000 টাকা এবং বিক্রয় ফেরত 3,000 টাকা। আচ্ছা, প্রশ্নে কি বলছে 24 সালের বিক্রয় ভ্যাটের পরিমাণ কত? তাহলে খেয়াল করো, 15% ভ্যাট সহ বিক্রি করছে কত টাকা 1,18,000 টাকা। তাহলে ভ্যাট সহ বিক্রি করছে 1,18,000 টাকা। এর মধ্যে ফেরত আসছে কত টাকা? দেখো ফেরত আসছে 3,000 টাকা, তাহলে ফেরতটা আমরা বাদ দিয়ে দিই, 3,000 বাদ দিলাম। তাহলে ভ্যাট সহ বিক্রয় কত টাকা 1,15,000 টাকা। এটা কিভাবে বিক্রি করছে ভ্যাট সহ, ভ্যাট সহ। এখন প্রশ্ন বলছে ভ্যাটের পরিমাণ, তাহলে ভ্যাট সহ মানেটা কি দেখো, এখানে বিক্রয়ের টাকাও আছে প্লাস কিসের টাকা আছে ভ্যাটের টাকা আছে। ভ্যাট সহ মানে কি বিক্রয়ের টাকা আছে ভ্যাটের টাকা আছে। এখন ভ্যাট কত পার্সেন্ট এটা তো এখানে দেওয়া নেই, দেওয়া সরি 15%, কত পার্সেন্ট দেওয়া আছে 15%, দেওয়া না থাকলেও 15% ধরতে হয়। ঠিক আছে, বাংলাদেশের ভ্যাটের হার কত পার্সেন্ট 15%। তো এখানে দেওয়া আছে, তাহলে 15% মানে কি 100 টাকায় 15 টাকা, 100 টাকায় 15 টাকা, তার মানে 100 টাকা যদি বিক্রি করে তাহলে কত টাকা ভ্যাট দেওয়া লাগছে 15 টাকা। তাহলে ভ্যাট সহ কত টাকা হলো 115 টাকা। বুঝতে পারছো? তার মানে এই যে টাকাটা আছে ভ্যাট সহ 1,15,000, এখানে কত পার্সেন্ট টাকা আছে 115%। কত পার্সেন্ট আছে 115%। তাহলে এটাকে ভাগ করো 115 দ্বারা, ভ্যাট সহ যেটা আছে 115 দ্বারা। এখন আমার কাছে উত্তর কি জানতে হয়েছে ভ্যাট, ভ্যাট কত পার্সেন্ট 15%, গুণ করো 15 দ্বারা, তাহলে উত্তর পেয়ে যাবে 15,000 টাকা। বুঝতে পারছো কথা? ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবে 15,000 টাকা। তাহলে আমার ভ্যাটের পরিমাণ 15,000 টাকা। ঠিক আছে, যখন ভ্যাট সহ ক্রয় বলবে, ভ্যাট সহ বিক্রয় বলবে 115 দ্বারা ভাগ করবে যদি ভ্যাটের হার দেওয়া না থাকে। আর যদি দেওয়া থাকে তাহলে ওইভাবে করবে, যেমন 10% ভ্যাট থাকলে 110 দ্বারা ভাগ করবে, 5% ভ্যাট থাকলে 105 দ্বারা ভাগ করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিক্রেতার নিকট প্রাপ্ত ভ্যাট কি? প্রাপ্ত ভ্যাট অর্থাৎ বিক্রেতা পণ্য বিক্রি করার পর যে ভ্যাটটা পায় তার জন্য কি, এটা তার দায়। কারণ এই ভ্যাটটা কিন্তু সে নিজে ভোগ করতে পারবে না, ভ্যাটটা কি করতে হবে সরকারকে দিতে হবে, সরকারকে দিতে হবে। তাহলে সরকারকে যদি দিতে হয় তাহলে এটা তার কি হিসাব হবে দায় হিসাব হবে। বুঝতে পারছো কথা? তাহলে প্রাপ্য ভ্যাট কি হবে তার জন্য দায় হবে। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থীর জন্য কোন ব্যাংক হিসাবটি উপযোগী? এই প্রশ্ন চলে আসলে অ্যাকাউন্টিং এর, তো ফিনান্সের প্রশ্ন। যাই হোক, একজন শিক্ষার্থীর জন্য কোন হিসাব উপযোগী? শিক্ষার্থীর জন্য অবশ্যই কি সঞ্চয় হিসাব উপযোগী, কারণ সে অল্প অল্প টাকা করে পাবে এবং অল্প টাকাগুলো ব্যাংকে সঞ্চয় করবে। বুঝতে পারছো? আচ্ছা, পরে কি বলা আছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? বিক্রিত পণ্যের ব্যয়, আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি দেখো, বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত। হ্যাঁ, এটাও কিন্তু সঠিক আছে, কারণ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে কি আমার যে পণ্যগুলো বিক্রি করার উপযুক্ত ছিল, এখান থেকে সমাপনী মজুত পণ্য যদি আমি বাদ দিই তাহলে বোঝা যাবে কি পরিমাণ পণ্য আমি বিক্রি করলাম, আর যে পণ্যটা আমি বিক্রি করলাম সেই পণ্যের ব্যয়টাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এটা সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে বলছে বিক্রয় মাইনাস মোট লাভ, এটাও কিন্তু সঠিক উত্তর হবে, কারণ আমরা যখন মোট মুনাফা করি আমরা কি করি নিট বিক্রয়টা আগে বের করি, তাই না? এই নিট বিক্রয় থেকে আমরা কি করি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তখন আমরা কি পাই মোট মুনাফা পাই বা মোট লাভ পাই। তাহলে এখন যদি বিক্রয় থেকে আমি মোট লাভ বাদ দিই তাহলে কিন্তু আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। কথা বুঝতে পারছো? তাহলে এটাও সঠিক উত্তর। আচ্ছা, এবার কি বলছে সমন্বিত ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ। আচ্ছা, সমন্বিত ক্রয় মানে কি? সমন্বিত ক্রয় মানে হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। আচ্ছা,
আচ্ছা, এবার বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? এই প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ এখানে কি থাকে প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে এই প্রত্যক্ষ খরচটা বাদ দিলে কি হয় সমন্বিত ক্রয়। এখন এটার সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচ এখানে যোগ করে দিই প্রত্যক্ষ খরচ, তাহলে কি হয়ে গেল বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছো? তাহলে এইটাও কিন্তু সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা? তিনটাই একেবারে ক খ গ ঘ নম্বরে যেটা আছে। বুঝতে পারছো কথা? পরের প্রশ্নে বলা আছে রেওমিল প্রস্তুতের উদ্দেশ্য কোনটি। তো রেওমিল প্রস্তুতের উদ্দেশ্য কিন্তু সবাই পড়ছে একেবারে ছোটবেলা থেকে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তাহলে এটা তো সঠিক উত্তর হবেই। এরপরে দেখো কি বলা আছে, হিসাব সমূহকে সংক্ষিপ্ত করা, হিসাবের ফলাফল নির্ণয় করা। আচ্ছা, রেওমিলের মাধ্যমে কি হিসাবের কোনো ফলাফল পাওয়া যায়? ব্যবসায় কত টাকা লাভ হলো ক্ষতি হলো এটা কিন্তু পাওয়া যায় না। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে না। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারটা সঠিক উত্তর। হিসাব সমূহকে সংক্ষিপ্ত কিভাবে করা হয়? খতিয়ানের মাধ্যমে যে হিসাবগুলো বিস্তারিত আকারে থাকে এটাকে রেওমিলে সংক্ষিপ্ত আকারে বসানো হয়। নগদে কত টাকা আছে ফাইনাল উত্তরটা পেয়ে গেলাম, দেনাদারে কত আছে ফাইনাল উত্তরটা পেয়ে গেলাম, এভাবে হিসাবটাকে সংক্ষিপ্ত করা হয়। তাহলে 1 এবং 2 সঠিক উত্তর।